আসসালামু আলাইকুম। আজকে আমি তাপগতিবিদ্যা নিয়ে কথা বলবো। হ্যাঁ, এটা একটা রিভিশন ক্লাস। যারা চাচ্ছ যে পুরা অধ্যায়টার উপর একটা রিভিশন দিবা এবং পুরা অধ্যায়টার একটা সূত্রগুলো দেখে তুমি ম্যাথ করবা, তো তাদের জন্য এই ক্লাসটি। এই ক্লাসটা করার পরে তুমি ম্যাথগুলো করতে গেলে অনেকটাই সহজ লাগবে। তো চলো আমরা ক্লাসটি শুরু করি। এটা একটা রিভিশন টাইপের ক্লাস হবে এবং একটু সংক্ষিপ্ত হবে। হ্যাঁ, তো তাপগতিবিদ্যার মধ্যে আমরা আসলে আলোচনা করব, পিচ্ছি তুমিও দেখো এদিকে, আমরা আলোচনা করব হচ্ছে পিবিটিকিউ প্রাইভেট কোয়েশ্চেন নিয়ে। আসলে এই তাপগতিবিদ্যা অধ্যায়ে আমরা চারটা প্রক্রিয়া পাই। কয়টা প্রক্রিয়া পাই? চারটা প্রক্রিয়া। আমাদের যে চারটা রাশি আছে, তোমার চাপ, আয়তন, তাপমাত্রা এবং তাপ, এদের প্রত্যেকটা যখন স্থির থাকে তখন একটা করে প্রক্রিয়া। হ্যাঁ, এক একটা স্থির থাকে, এক একটা প্রক্রিয়া। যেমন যদি চাপ স্থির থাকে, চাপ যখন স্থির থাকে তখন আমরা যে প্রক্রিয়াটা পাই সেটা হলো কি প্রক্রিয়া? সমচাপ প্রক্রিয়া। যখন কে স্থির, চাপ স্থির। ঠিক আছে? যখন আয়তন স্থির থাকে তখন আমরা যে প্রক্রিয়াটা পাই সেটা হচ্ছে কি? সম আয়তন প্রক্রিয়া। সম আয়তন প্রক্রিয়া। ঠিক আছে? যখন তাপমাত্রা স্থির বা উষ্ণতা স্থির তখন আমরা যে প্রক্রিয়াটা পাই সেটাকে বলা হয় সমুষ্ণ প্রক্রিয়া। আর যখন তাপ স্থির তখন আমরা, বা তাপটা যখন রুদ্ধ অবস্থায় থাকবে, আবদ্ধ অবস্থায় থাকবে, তখন যে প্রক্রিয়াটা পাওয়া যায় সেটাকে বলা হয় রুদ্ধ তাপীয় প্রক্রিয়া। রুদ্ধ তাপীয় প্রক্রিয়া। তো প্রত্যেকটা প্রক্রিয়ার জন্য আমি একটু লেখচিত্র দেখি। হ্যাঁ, লেখচিত্র দেখি প্রত্যেকটা প্রক্রিয়ার জন্য। তো সমচাপ প্রক্রিয়ায় আমরা লেখচিত্র দেখব হচ্ছে পি ভার্সেস ভি। পি ভার্সেস ভি। সমচাপের মধ্যে পিটা কি? স্থির। সুতরাং আয়তন পরিবর্তনের সাথে এটা লেখচিত্রটা কেমন হবে? সরলরেখা হবে। সম আয়তনের ক্ষেত্রে আমরা যদি পি ভার্সেস ভি লেখচিত্র দেখি, পি ভার্সেস ভি, কে স্থির থাকবে? ভি। তার মানে চাপ বাড়ার সাথে সাথে রেখাটা শুধু উপরের দিকে উঠবে। সমুষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা লেখচিত্রটা কেমন পাই? সমুষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে পি ভার্সেস ভি লেখচিত্র হচ্ছে এখানে, দেখো, সমুষ্ণ বা সম তাপমাত্রা বা স্থির তাপমাত্রা হচ্ছে কি? বয়েলের সূত্র। তো এখানে আমাদের কি পাই? পি এর সাথে ভিটা হলো ব্যস্তানুপাতিক। তো লেখচিত্রটা এরকম পাই। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা লেখচিত্রটা কেমন পাই? এখানে পি ভার্সেস ভি লেখচিত্রটা, এখানেও ব্যস্তানুপাতিক সম্পর্ক, কিন্তু এখানে একটু চিত্রটা কি হবে, মানে এই লেখচিত্রটা হবে একটু খাড়া। ঠিক আছে? এই হচ্ছে আমাদের চারটা প্রক্রিয়ার জন্য চারটা লেখচিত্র। তো প্রক্রিয়া চারটা মনে থাকবে: সমচাপ, এখানে চাপ স্থির; সমায়তন, আয়তন স্থির; সমুষ্ণ, উষ্ণতা স্থির; আর রুদ্ধতাপীয় মানে তাপ স্থির। ঠিক আছে? সমষ্ণ প্রক্রিয়াতে সমায়তন, সমচাপ, সমুষ্ণ, রুদ্ধতাপীয়। সমষ্ণ প্রক্রিয়াতে তাপ স্থির থাকে। সমুষ্ণ প্রক্রিয়াতে আর তাপমাত্রা স্থির থাকে। সমুষ্ণ প্রক্রিয়াতে তাপমাত্রা স্থির। আর রুদ্ধতাপীয় রুদ্ধতাপীয় হলো তাপটা স্থির থাকে। তাপ এখানে স্থির হলো টি স্থির, আর এখানে হলো কিউ স্থির। সমায়তনে হলো ভি স্থির, সমচাপে হলো পি স্থির। ঠিক আছে? আচ্ছা, তো এখন চলো আমরা একটু তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা দেখে নিই, যেটা দিয়ে আমাদের ম্যাথ আসবে। তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা হচ্ছে কি? ধরো একটা সিলিন্ডার, একটা সিস্টেম। এই সিস্টেমের মধ্যে এখানে ধরো একটা পিস্টন আছে। তো আমি যদি এখানে বাইরে থেকে তাপ প্রদান করি, বাইরে থেকে কি প্রদান করি? ডিকিউ পরিমাণ তাপ যদি আমি এখানে প্রদান করি, তাহলে এই তাপটার কিছু অংশ কি করবে জানো? এটার ভিতরে অভ্যন্তরীণ শক্তিকে বৃদ্ধি করবে। কিছু অংশ কি করবে? অভ্যন্তরীণ শক্তিকে বৃদ্ধি করবে। তাপ দিলে এর কিছু অংশ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করবে, আর বাকি অংশটা তোমার কাজ সম্পাদন করবে। কি সম্পাদন করবে? কাজ সম্পাদন করবে। এই ডিকিউ তাপটা দুইটা অংশে বিভক্ত হবে। এর কিছু অংশ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করবে। অভ্যন্তরীণ শক্তি বলতে গ্যাসের কণাগুলোর গতিশক্তি, অভ্যন্তরীণ গতিশক্তি কণাগুলোর। তো গ্যাসের অভ্যন্তরীণ বা এখানকার কণাগুলোর গতিশক্তি বৃদ্ধি করবে। আর বাকি অংশটা কি করবে? একটা কাজ সম্পাদন করবে। হয় পিস্টনটাকে উপরের দিকে নিয়ে যাবে, না হয় নিচের দিকে আনবে, একটা কাজ সম্পাদন করবে। তো এখান থেকে আমরা লিখতে পারি না যে ডিকিউ সমান সমান কি? ডিইউ প্লাস ডিডাব্লিউ। এই ডিকিউ তাপটা দুটি অংশে বিভক্ত হয়। আমরা যদি কোনো একটা সিস্টেমে তাপ সরবরাহ করি, তো ওই তাপের কিছু অংশ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করে, আর বাকি অংশটুকু বাহ্যিক কাজ সম্পাদন করে। যেখানে আমরা ডিডাব্লিউ সমান সমান বলতে পারি পিডিবি। এটা কিভাবে আসছে দেখো, আমরা ডাব্লিউ সমান সমান কি জানি? এফ ইন্টু এস। আবার দেখো আমরা পি সমান সমান কি জানি? এফ বাই এ। তাহলে এখানে আমরা ধরো এফ সমান সমান কি পাই? পি
সরি আমরা এফ সমান সমান কি পাই, এফ সমান সমান পাই হচ্ছে পি এ, এটা পাই না? তো আমি এফ এর পরিবর্তে যদি পি এ বসাই তাহলে পি এ ইন্টু কি এস, এই এস মানে কি আয়তন, মানে কি পিবি, অর্থাৎ ডাব্লিউ সমান সমান হচ্ছে কি পিবি। এখন আয়তনটা যেহেতু পরিবর্তন না হলে কাজ হবে না, সুতরাং ডি ডাব্লিউ সমান সমান কি হবে পিডি ভি, ঠিক আছে, যেখানে এই ডিবি মানে কি ভি টু মাইনাস ভি ওয়ান, মনে থাকবে? আচ্ছা, তাহলে এখানে আমাদের এই ডি ডাব্লিউ পরিবর্তে আমরা চাইলে কি লিখতে পারি, পিডিবিও লিখতে পারি, ডিকিউ সমান সমান ডিইউ প্লাস ডি ডাব্লিউ, যেখানে ডিকিউ হলো সরবরাহকৃত তাপ বা তাপের পরিবর্তন, তাপের পরিবর্তন, আর এই ডিইউ কি অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধি, অভ্যন্তরীণ অভ্যন্তরীণ শক্তি, তাই না, অভ্যন্তরীণ শক্তি, শক্তির পরিবর্তন, ডি মানে পরিবর্তন, আর ডি ডাব্লিউ কি বাহ্যিক কাজ, ডি ডাব্লিউ কি বাহ্যিক কাজ। তো এই সূত্র দিয়ে আমাদের বেশ কিছু ম্যাথ আসে, এটা দিয়ে ম্যাথ আসে, এই যে তোমার তাপগতিবিদ্যার প্রথম সূত্র দিয়ে আমাদের ম্যাথ আসে। কখনো তারা তাপের পরিবর্তন বের করতে বলে, বা তো কখনো তারা অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন বের করতে বলে, কখনো কৃত কাজ বের করতে বলে। তো এটা কিভাবে বলে, ধরো এরকম বিভিন্ন ধরনের লেখচিত্র দেওয়া থাকবে, এই পাশে থাকবে হলো পি, আমার ওয়াই অক্ষ বরাবর পি, আর এক্স অক্ষ বরাবর থাকবে ভি। এখন তারা এখানে ধরো একটা ত্রিভুজ দিয়ে দিছে, এখানে বিভিন্ন মান দিয়ে দিবে, বিভিন্ন মান দিয়ে দিবে, ধরো এটা হলো 4, এটা হলো 8, এটা হলো 3, এটা হলো 6, মানগুলো তারা দিয়ে দিছে, ঠিক আছে। এখন এখানে তারা আমাকে বলতে পারে, ধরো এটা এ বি সি, তারা বলতে পারে বিসি পথে কৃত কাজ কত, বিসি পথে কৃত কাজ। তাহলে বিসি পথের কাজ বের করার জন্য কাজের সূত্র কি আমরা জানি, কাজ পি সমান সমান কি ডাবল সমান সমান কি পিবি, ঠিক আছে। অ্যান্ড বি এরও পরিবর্তন হইতে পারে, এই যে এই জায়গায় পি এরও পরিবর্তন হইতে পারে, তো তোমাকে আলটিমেটলি পি আর বি বের করতে হবে কাজ বের করার জন্য। তাহলে এখানে এই যে বিসি পথের কাজটা কি হবে, দেখো বিসি পথের তোমার চাপ কত, চাপ হলো 4, বিসি পথের চাপ কত 4, আর আয়তন কত হবে 3 থেকে 6 গেছে, মানে কত 6 মাইনাস 3 মানে হচ্ছে আয়তন 3, তাহলে কৃত কাজ কত হবে 12। তোমাকে যদি এই এ বি পথের কৃত কাজ বের করতে বলে পারবা না? আচ্ছা, তোমাকে যদি এই পুরো এই এ বি সি এর কৃত কাজ বের করতে বলে, যে কোনো একটা মানে তোমার হচ্ছে কি ত্রিভুজ হইতে পারে, চতুর্ভুজ হইতে পারে, এটা তোমার আয়তক্ষেত্র হইতে পারে, রম্বস হইতে পারে, যে কোনো কৃত কাজের তোমাকে যদি কোনো একটা এরকম চতুর্ভুজ, ত্রিভুজ, রম্বসের বা তোমার হচ্ছে গিয়ে কী বলে এটাকে সামান্তরিক এই ক্ষেত্রফল যদি বের করতে বলে, তখন তুমি কীভাবে ক্ষেত্রফল বের করবা, জাস্ট তাদের সরি কৃতকাজ কীভাবে বের করবা, তাদের কৃতকাজ যদি বের করতে বলে তুমি তাদের ক্ষেত্রফল বের করে ফেলবা। খেয়াল করে দেখো এখানে ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কী রে, হাফ ইন্টু ভূমি, ভূমি মানে কি বিসি না, আর বিসিটা কি আসলে আয়তন, হাফ ইন্টু ভূমি ইন্টু কি উচ্চতা, আর উচ্চতা মানে কি পিবি, উচ্চতা মানে কি এখানে উচ্চতা মানে কি পি, তাহলে এটা হলো ভি, এটা হলো কি পি, আলটিমেটলি এটা কি বেরিয়ে যাচ্ছে কৃত কাজ বেরিয়ে যাচ্ছে। ব্যাপারটা কি বুঝছো নাকি বুঝো নাই? তো এভাবে তারা জারি দিয়ে দিক ক্ষেত্রফলের মানে তোমার হচ্ছে গিয়ে চতুর্ভুজের দিক, সামুদ্রিকের দিক বা জারি দিক, তার ক্ষেত্রফল বের করা মানে কি আলটিমেটলি কৃত কাজ বেরিয়ে যাওয়া। ক্ষেত্রফল বের করা মানে কি বের করে ফেলা, কৃত কাজ বের করে ফেলা, পারবা না? ওকে, তারপরে আসো এই যে তাপগতিবিদ্যার সূত্রটাকে আমরা 4টা প্রক্রিয়ার মধ্যে প্রয়োগ করি, হ্যাঁ। তো বিভিন্ন প্রক্রিয়ায় তাপগতিবিদ্যার প্রথম সূত্র, আমরা বিভিন্ন প্রক্রিয়ায় তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা দেখব। তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা দেখি বিভিন্ন প্রক্রিয়ায়। তো আমরা প্রথমে আসি সমচাপ প্রক্রিয়ায়। সমচাপের ক্ষেত্রে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি পাই, ডিকিউ ইজিক্যাল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। যখন আমার পিটা যখন স্থির, আমরা এই ডিডাব্লিউ পরিবর্তে কি লিখতে পারি, ডিকিউ ইজিক্যাল টু ডিইউ প্লাস পিডিবি, ঠিক আছে। তো এখানে যেহেতু চাপটা স্থির, আর চাপের তো চাপ স্থির থাকলে এখানে কোনো কিছু যায় আসে না, তো সমচাপের ক্ষেত্রে আমার তাপগতিবিদ্যার প্রথম সূত্র যা আছে তাই থাকবে। সম আয়তন প্রক্রিয়ায় কি হয়, সম আয়তন প্রক্রিয়ার কৃত কাজটা কি হবে দেখো। সম আয়তন প্রক্রিয়ায় আয়তনটা যখন স্থির, আয়তনটা স্থির মানে কি আয়তনের পরিবর্তনটা স্থির, আয়তন স্থির না। সম আয়তন বলতে আয়তনটা সবসময় ফিক্স থাকবে, একই থাকবে, তার পরিবর্তন জিরো হয়ে যাবে। আয়তনের পরিবর্তন কত হয়ে যাবে, জিরো। অ্যান্ড আয়তনের পরিবর্তন যদি জিরো হয়ে যায় তাহলে ডি ডাব্লিউ সমান কি হয়ে যাবে, জিরো। তাহলে আমি তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা কি পাবো, ডি ইকুয়াল টু কি পাবো, ডিইউ পেয়ে যাব, কারণ ডি ডাব্লিউটা কি জিরো। এরপর আসো সমুষ্ণ প্রক্রিয়ায়।
সমুষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে উষ্ণতা স্থির, মানে কে স্থির? টি স্থির। আর তাপমাত্রা যদি স্থির থাকে এর সাথে রিলেটেড কে জানো? ডিইউ। তাপমাত্রা স্থির থাকলে তার অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হবে না। তাপমাত্রা বাড়লে অভ্যন্তরীণ শক্তি বাড়ে, তাপমাত্রা কমলে অভ্যন্তরীণ শক্তি কমে। তার মানে ডিইউ, এটা যদি স্থির হয়ে যায়, এটা যদি স্থির হয়ে যায় তাহলে ডিইউ কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। এখন ডিইউ যদি জিরো হয়ে যায় তাহলে আমাদের সূত্রটা কি হবে? ডিকিউ ইজ ইকুয়াল টু জিরো প্লাস ডিডাব্লিউ। আমি একবারে লিখে দিচ্ছি, হ্যাঁ, একবারে ডি ইজ ইকুয়াল টু কি হবে? ডিডাব্লিউ। অর্থাৎ সম্পূর্ণ তাপটা কাজে রূপান্তরিত হবে। আর এখানে সমায়তনের মধ্যে কি হবে? সম্পূর্ণ তাপটা অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করবে। তারপর হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কি হবে? রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কি হবে? এখানে কে স্থির, এখানে ডি তাপ স্থির, সুতরাং ডি কিউ মানে কি? জিরো। অ্যান্ড ডি কিউ যদি জিরো হয়ে যায় তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে জিরো ইজ ইকুয়াল টু কি হবে? ডিইউ প্লাস ডিডাব্লিউ। তো এখানে দুইটা অবস্থা হইতে পারে, তুমি যে কোনো একটারে মাইনাস করতে পারো। অর্থাৎ এখানে কি হইতে পারে? এখানে কি হতে পারে? আমরা ডিইউ সমান সমান মাইনাস ডিডাব্লিউ লিখতে পারি, অথবা ডিডাব্লিউ সমান সমান মাইনাস ডিইউ লিখতে পারি। কোন অবস্থায়? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। ঠিক আছে, এই হলো আমার 4টা প্রক্রিয়ায় তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তো এখন আমি বিভিন্ন প্রক্রিয়ায় কৃত কাজ দেখব, যেটা থেকে আমাদের অনেকগুলো ম্যাথ আসবে এবং তুমি সবগুলো ম্যাথ করে আসবা। হ্যাঁ, বিভিন্ন প্রক্রিয়ায় কি পাচ্ছ? বিভিন্ন প্রক্রিয়ায় কৃতকাজ। কৃতকাজের সূত্রটা আমরা কি পাচ্ছি? ডিডাব্লিউ সমান সমান কি? পিডিবি, যেখানে ডিবি মানে কি? ভি2 মাইনাস ভি1। ঠিক আছে, তো আমি যদি সমুষ্ণ প্রক্রিয়া কৃতকাজ দেখি, আগে সমচাপ প্রক্রিয়া কৃতকাজ দেখি। সমচাপ প্রক্রিয়ায় কৃতকাজ কি হবে? ডিডাব্লিউ সমান সমান পিডিবি, বা আমরা ধরো ডাব্লিউ সমান সমান কি বলতে পারি? ডাব্লিউ সমান সমান পিডিবি, সমচাপ প্রক্রিয়ায়। ঠিক আছে, এন্ড সম আয়তন প্রক্রিয়া কি হবে? সম আয়তন প্রক্রিয়া কৃতকাজ কত হবে? ডাব্লিউ ইকুয়াল টু কত হবে? জিরো। এখানে কোনো কাজই হবে না, সম আয়তন প্রক্রিয়া কোনো কাজ হয় না। সমুষ্ণ প্রক্রিয়ায় কৃতকাজটা কি হবে? সমুষ্ণ প্রক্রিয়ায় কি হবে কৃতকাজ? সমুষ্ণ প্রক্রিয়া কৃতকাজটা কি হবে জানো? সমুষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা ডিরেক্টলি একবার সূত্রটা দেখে ফেলি। হ্যাঁ, ডাব্লিউ সমান সমান সমুষ্ণ, উষ্ণতা কিন্তু স্থির, উষ্ণতা কি হবে? স্থির। এন আর টি লন ভি2 বাই ভি1। এনআরটি লন ভি2 বাই ভি1। এই ভি2 হলো শেষ আয়তন, আর ভি1 হলো কি? আদি আয়তন। ঠিক আছে, প্রাথমিক আয়তন হলো ভি1 আর শেষ আয়তন কি? ভি2। আবার আমরা কি জানি? আমরা যে তোমার ভি2 বাই ভি1, যেহেতু ভি2 এর সাথে পি এর সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক, কি লিখতে পারি? পি1 বাই পি2। তাহলে এই সূত্রটা কিভাবে লেখা যায়? এনআরটি লন পি1 বাই পি2। সুতরাং সমুষ্ণ প্রক্রিয়া কৃতকাজের সূত্র কি? ডাব্লিউ ইজ ইকুয়াল টু এনআরটি লন ভি2 বাই ভি1, অথবা ডাব্লিউ ইজ ইকুয়াল টু এনআরটি লন পি1 বাই পি2। যদি চাপ দেওয়া থাকে তাহলে এই সূত্র, যদি আয়তন দেওয়া থাকে তাহলে এই সূত্র। রুদ্ধতাপীয় প্রক্রিয়া আমরা কৃতকাজটা দেখি। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃতকাজের সূত্রটা হচ্ছে ডাব্লিউ সমান সমান, দেখো, এনআর বাই 1 মাইনাস গামা। যদি লিখো তাহলে লিখবা হচ্ছে 1 মাইনাস গামা টি2 মাইনাস টি1। আর যদি তুমি এভাবে লিখতে পারো, এনআর বাই গামা মাইনাস 1ও তুমি লিখতে পারো। গামা মাইনাস 1 যদি লিখো, এখানে 1 থাকলে এখানে টি2, আর এখানে গামা থাকলে এখানে টি1 মাইনাস টি2। ঠিক আছে, আচ্ছা, তো এখানে আমরা এই দুটো সূত্র পাই। তো তুমি দেখো তো, এখানে আরেকটা সূত্র তোমাকে দেখাই। ধরো আমাদের পি1 বি1 সমান সমান কি হবে? এন আর টি1। পি2 বি2 কি হবে? এন আর টি2। তাহলে আমরা যদি এই যে উপরের এনআর দিয়ে টি2কে গুণ করে ফেলতাম, এনআর টি2 মাইনাস কি হইতো? এনআর টি1। তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে আরেকটা সূত্র কি লিখতে পারতাম? ডাব্লিউ সমান সমান কি লিখতে পারতাম? যে 1 বাই 1 মাইনাস গামা ইন্টু কি? পি2 বি2 মাইনাস কি? পি1 বি1। এটাও লিখতে পারতাম না এখান থেকে, যদি আমরা কি এনআর টি2 মাইনাস কি? এনআর টি1, টি এর সাথে যদি এনআরকে গুণ করে ফেলতাম। ঠিক আছে, আচ্ছা, তো এই যে রুদ্ধতাপীয় প্রক্রিয়া কৃতকাজের যে সূত্রটা, এই যে 4টা সূত্র দিয়ে আমাদের যে কতগুলো ম্যাথ আসবে, বিশেষ করে এই সমুষ্ণ আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। আচ্ছা, আসতেছি। তো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ব্যাপারটা কি বুঝছো? আচ্ছা, এখন আসো এই রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় না আমাদের স্বাভাবিকভাবে আমাদের সমুষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের সূত্রগুলা কি পাই? সমুষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে সূত্রগুলো হচ্ছে পি1 বি1 ইজ ইকুয়াল টু কি? পি2 বি2। এই যে
সমুষ্ণ মানে কি স্থির তাপমাত্রায় বয়েলের সূত্র P1 B1 ইজ ইকুয়াল টু P2 B2, বা সমুষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা এটাও পাই যে T1 বাই P1 ইজ ইকুয়াল টু কী হবে T2 বাই P2। অর্থাৎ এগুলো সব সমুষ্ণ প্রক্রিয়া। আমরা নর্মালি যে সূত্রগুলো মুখস্থ পারি এগুলো কিসের প্রক্রিয়া? সমুষ্ণ প্রক্রিয়া। অ্যান্ড আমাকে মুখস্থ রাখতে হবে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য এখন, কারণ আমরা এখন রুদ্ধতাপীয় প্রক্রিয়াটাকে ফেস করব। আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে মাথায় রাখবা, যখনই কোনো কিছু হঠাৎ করে ব্লাস্ট হয়ে যাবে, হঠাৎ করে ফেটে যাবে, হঠাৎ যখনই কোনো কাজ হবে, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, যেটা কোনো আইসোলেটেড সিস্টেমের মধ্যে হবে, আবদ্ধ কোনো সিস্টেমের মধ্যে হবে, সেটা কি হবে? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা এখন বাকি জিনিসগুলো দেখব। হ্যাঁ, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা সূত্রগুলো দেখব রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। তো রুদ্ধতাপীয় প্রক্রিয়া আমাদের সূত্রগুলো কি হবে? আমরা সমুষ্ণগুলো তো পারি, তাই না? এটা তো আমাদের আর দরকার নাই। আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে দেখব যে এখানে আমরা সূত্রগুলা কি পাই। এটা মনে রাখবো কিভাবে? দেখো, পি ভি টি, ঠিক আছে? আমরা পি থেকে ভিতে যাচ্ছি, ভি থেকে টিতে যাচ্ছি, টি থেকে পিতে যাচ্ছি। এই পি আর ভি এর মধ্যে সম্পর্ক হচ্ছে গামা। এই গামা ব্যাপারটা করতে আসছে, আমরা একটু পরে আলোচনা করছি। এদের মধ্যে সম্পর্ক কি? গামা। আমরা যত এইভাবে চক্রাকারে ঘুরবো গামার মানটা তত কমবে। বি আর টি এর মধ্যে সম্পর্ক হচ্ছে গামা মাইনাস ওয়ান। টি আর পি এর মধ্যে সম্পর্ক হচ্ছে ওয়ান মাইনাস গামা বাই গামা, ঠিক আছে? তো দেখো, এদের মধ্যে আমি সূত্রটা লিখতেছি। পি আর ভি এর মধ্যে সম্পর্ক হচ্ছে P1 B1 টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু P2 B টু দি পাওয়ার গামা। তুমি যদি কখনো এই B1 এর মানে আয়তনের উপর থেকে গামাটাকে সরাইতে চাও, কোনো একটার উপর থেকে গামাকে সরাইতে গেলে সবগুলোকে এই গামা দ্বারা ভাগ করতে হবে। সবগুলোকে তুমি যদি গামা দ্বারা ভাগ করো তাহলে কি পাবা? P1 টু দি পাওয়ার 1 বাই গামা B1, কারণ কি এটাতে গামা দ্বারা ভাগ করলে কত হয়ে যাবে? 1। তো P টু দি পাওয়ার কী হবে? 1 বাই গামা ইন্টু কি B2। সবগুলোকে আমি গামা দ্বারা ভাগ করলাম, গামা পাওয়ার দ্বারা ভাগ করলাম। এটার ক্ষেত্রে মাত্র সূত্রটা কী হবে? T1 B1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 সমান T2 B টু দি পাওয়ার গামা মাইনাস 1। তুমি যদি আবারও যে গামার পাওয়ার সরাইতে চাও তাহলে কী করতে হবে? T1 টু দি পাওয়ার 1 বাই গামা মাইনাস 1 B1, T টু দি পাওয়ার 1 বাই গামা মাইনাস 1 B2। ওকে, আচ্ছা, তুমি এদের মধ্যে সম্পর্কটা কী হবে? এটা যদি দেখো, এদের মধ্যে সম্পর্কটা হচ্ছে T1 টি এর উপরে আমরা নর্মালি মুখস্থ করার ক্ষেত্রে আমরা তো মুখস্থ রাখবো কোনটা কোনটা? আমরা মুখস্থ রাখবো হচ্ছে এটা, এটা, আর এখন যেটা লিখতেছি সেটা কি দেখো, T1 P1 টু দি পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা সমান T2 P টু দি পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা। তুমি যদি গামার পাওয়ার সরাইতে চাও তাহলে কী করতে হবে? সবাইকে এটার উল্টাটা দিয়ে ভাগ মানে তোমার এটা দিয়ে ভাগ করতে হবে। এটা দিয়ে ভাগ করা যে কথা, এটা উল্টাটা দিয়ে গুণ করা একই কথা। তো T1 সমান সমান কী হবে? গামা বাই 1 মাইনাস গামা P1 T টু দি পাওয়ার গামা বাই 1 মাইনাস গামা P2। এটা কি তুমি বুঝছো? আচ্ছা, তো আমরা মুখস্থ রাখবো কোনটা? আমরা মুখস্থ রাখবো হচ্ছে এটা, আর বাকিটা অটোমেটিক্যালি আমরা বের করে নিতে পারবো। এই যে সূত্রগুলো, এগুলো আমার জানা থাকা লাগবে। এগুলো কোন প্রক্রিয়ায়? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। ক্লিয়ার? এখন আসলে যে গামার কাহিনীটা, হ্যাঁ, আমরা একটু মোলার আপেক্ষিক তাপ ব্যাপারটা দেখে নিই। মোলার আপেক্ষিক তাপ, মোলার আপেক্ষিক তাপ এই জিনিসটা আবার কি? মোলার আপেক্ষিক তাপ ব্যাপারটা হচ্ছে 1 মোল কোনো গ্যাসের তাপমাত্রা, কত মোল? 1 মোল কোনো গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় মোলার আপেক্ষিক তাপ। তাকে কি বলা হয়? মোলার আপেক্ষিক তাপ, যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? সি দ্বারা প্রকাশ করা হয়। আর এই মোলার আপেক্ষিক তাপটা এটা স্থির স্থির আয়তনে হতে পারে, এটা স্থির চাপে হতে পারে। স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, মোলার আপেক্ষিক তাপ এটাকে আমরা বলি হচ্ছে সিপি। স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ কি? তাপ হচ্ছে, আচ্ছা তোমাকে এটা হচ্ছে সিপি। তোমাকে একটু আমি এটা করি, দেখাই দিই। এটা একটু পরে আলোচনা করি। দেখো, n মোল গ্যাসের তাপমাত্রা, n মোল গ্যাসের তাপমাত্রা ডিটি কেলভিন বৃদ্ধি করতে তাপের প্রয়োজন শর্টকাটে লিখলাম ডিকিউ।
এন মোল গ্যাসের তাপমাত্রা ডিটি কেলভিন বৃদ্ধি করতে তাপের প্রয়োজন কত? ডিকিউ পরিমাণ। তাহলে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে কতটুকু তাপের প্রয়োজন হবে? ডিকিউ বাই এন ডিটি, ডিকিউ বাই এন ডিটি। আর এই যে ডিকিউ বাই এন ডিটি এটাই হলো মোলার আপেক্ষিক তাপ, সি সমান সমান কি? ডিকিউ বাই এন ডিটি। বুঝছো? এখন স্থির চাপে মোলার আপেক্ষিক তাপটা হবে সিপি। স্থির চাপের ক্ষেত্রে আমরা কি দ্বারা প্রকাশ করব? সিকে সিপি দ্বারা প্রকাশ করব। এখানে হবে সিপি সমান সমান ডিকিউ পি বাই এন ডিটি, ডিকিউ পি বাই এন ডিটি। ক্লিয়ার? আবার স্থির আয়তনে, স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ সিবি, সিবি সমান সমান কি হবে? ডিকিউবি বাই এন ডিটি। অ্যান্ড আমরা তো ডিকিউবি বা ডিকিউ সমান সমান কি জানি স্থির আয়তনের ক্ষেত্রে? স্থির আয়তনের ক্ষেত্রে ডিকিউ সমান সমান কি? ডিইউ, কারণ ডিডব্লিউ কি এখানে 0, তার মানে আমরা এখানে ডিকিউবি এর পরিবর্তে কি লিখতে পারি? ডিইউ বাই এন ডিটি। সিবি সমান সমান ডিইউ বাই এন ডিটি। ব্যাপারটা কি বুঝছো? তাহলে সিবি সমান সমান ডিকিউপি বাই এন ডিটি, আর সিবি সমান সমান কি? ডিইউ বাই এন ডিটি। অ্যান্ড চাইলে কিন্তু আমরা এখান থেকে ডিইউ সমান সমান কি লিখতে পারি? সিবি এন ডিটি। বুঝছো? এখানে প্রত্যেকটাই কিন্তু সূত্র, এটাও সূত্র, ঠিক আছে? আর এখান থেকে কি লিখতে পারি? ডিকিউপি সমান সমান কি লিখতে পারি? সিপি এন ডিটি। ক্লিয়ার? এগুলা দিয়েও আমার ম্যাথে কাজে লাগে। আমাকে সিপি বের করতে হয়, ডিকিউপি মানে গৃহীত তাপটা বের করতে হয়, স্থির চাপে গৃহীত তাপ। ডিকিউপি দ্বারা কি বোঝায়? স্থির চাপে গৃহীত তাপ। আর ডিকিউভি দ্বারা কি বোঝায়? স্থির আয়তনে গৃহীত তাপ। ঠিক আছে? আচ্ছা, তো আমরা এখানে আসলে সিপিটা অলওয়েজ কি হয়? গ্রেটার দেন সিবি হয়। কারণ আমরা জানি সিপি এর ক্ষেত্রে কি হয়? সিপির ক্ষেত্রে হচ্ছে ডিকিউ সমান সমান ডিইউ প্লাস ডিডব্লিউ, আর সিবির ক্ষেত্রে কি? জাস্ট ডিকিউ সমান সমান কি? ডিইউ। তো তুমি এই স্থির চাপে কোনো একটা বস্তুর তাপমাত্রা বাড়ানোর জন্য, কোনো একটা বস্তুর তাপমাত্রা বাড়ানোর জন্য বেশি তাপ দেওয়া লাগবে, কারণ এখানে কি কিছু তাপ ওই যে কাজের মধ্যে নষ্ট হয়ে যাবে। আর এখানে এখানে সিবি এর ক্ষেত্রে কোনো একটা বস্তুর তাপমাত্রা বাড়ানোর জন্য কম তাপ দিলেই হয়ে যায়, কারণ এখানে সবটা তাপে কি হবে? অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করবে। আমার তো একটা বস্তুর তাপমাত্রা বাড়ানো মানে কি? একটা বস্তুর তাপমাত্রা বাড়ানো মানে কি? তার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করা। এখন এখানে কি হবে? এখানে তুমি তাপ দিলে সেটা শুধু অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করবে না, এটা কি করবে? বাহ্যিক কাজও করবে। ফলে এখানে তাপটা কি দেওয়া লাগবে? বেশি দেওয়া লাগবে। এই জন্য সিপিটা কি হয়? অলওয়েজ সিবি এর চাইতে বড় হয়। তাহলে এখান থেকে আমরা কতগুলো সূত্র লিখতে পারি, বুঝছো? যে সিপি মাইনাস সিবি ইজ ইকুয়াল টু কি পাচ্ছ? আর আর এর মান হচ্ছে 8.314। আবার তোমার হচ্ছে গিয়ে সিপি ভাগ হচ্ছে সিবি সমান সমান হচ্ছে গামা। ক্লিয়ার? সিপি বাই সিবি সমান সমান কি? গামা। তাহলে এখানে সবগুলাকে যদি আমি সিবি দ্বারা ভাগ করি তাহলে দেখো তো কি পাই? সবগুলোকে আমি কি দ্বারা ভাগ করছি? সিবি দ্বারা। সিপি বাই সিবি মাইনাস সিবি বাই সিবি সমান সমান কি? আর বাই সিবি। তাহলে এই সিবি আর এই সিবি কি? কাটা। এই সিপি বাই সিবি সমান সমান আমরা কি লিখতে পারি? গামা। তাহলে গামা মাইনাস 1, গামা মাইনাস 1 ইজ ইকুয়াল টু কি? আর বাই সিবি। তো এখান থেকে আমরা সিবি সমান সমান লিখতে পারি না আর বাই গামা মাইনাস 1। তাহলে এটা আমার আরেকটা সূত্র, হ্যাঁ, যেটা দ্বারা আমরা কি বের করতে পারি? সিবিটাকে বের করতে পারি। ঠিক আছে? আচ্ছা, সিবি যদি বের করতে পারি, সিবির মানটা এখানে বসিয়ে দিয়ে সিপিও বের করতে পারি। ঠিক আছে? আচ্ছা, এই যে গামাকে পাইলাম, এই গামার মানটা আবার কিভাবে বের করব? গামার মানটাই বা কিভাবে বের করব? গামার মান কিভাবে বের করব? দেখো, আমাদের এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে, কোন পরমাণু? এক পরমাণু গ্যাস কারা? নিষ্ক্রিয় গ্যাস যারা। হ্যাঁ, এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে গামার মানটা হচ্ছে 1.67। তোমার দ্বিপরমাণুকের ক্ষেত্রে, দ্বিপরমাণুকের ক্ষেত্রে কত? দ্বিপরমাণুকের ক্ষেত্রে হচ্ছে 1.47। দ্বিপরমাণুকের ক্ষেত্রে কি হবে? দ্বিপরমাণুকের ক্ষেত্রে হচ্ছে 1.41। আর বহু পরমাণুকের ক্ষেত্রে গামার মানটা হচ্ছে 1.33। গামার মানটা মুখস্থ থাকবে না? 1.33। ঠিক আছে? মাঝে মাঝে বেটা ঝামেলা করে। 1.33। ঠিক আছে? এই 1.67টা হচ্ছে পাচ্ছ, এটা কি এক পরমাণুকের ক্ষেত্রে। এক পরমাণু কারা? নিষ্ক্রিয় গ্যাস যারা, হিলিয়াম, নিয়ন, আর্গন এগুলা।
আর দ্বিপরমাণুক বলতে যে নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন এরা হলো দ্বিপরমাণুক। আর বহু পরমাণু কোনগুলো? কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, এই সমস্ত গ্যাসগুলো হচ্ছে কি বহু পরমাণুক। ব্যাপারটা কি তুমি বুঝতে পেরেছো? ইয়েস। তো এখান থেকে আমাদের আরও একটা বিষয় জানা থাকা লাগবে, তাহলে তুমি কেবল কৃতকাজের ম্যাথগুলো করতে পারবা, সেটা হচ্ছে কার্নোর ইঞ্জিন। তো কার্নো ইঞ্জিনটা করে দিই, তাহলে তুমি কৃতকাজের সবগুলো ম্যাথ করে আনতে পারবা। যে শীটটা দিয়েছি ওই শীটের টাইপ 1-এর বা টাইপ 2-এর সবগুলো ম্যাথ করে আনবা, কৃতকাজের সবগুলো ম্যাথ করে আনবা। এটার জন্য তোমাকে কার্নোর ইঞ্জিনটাও জানতে হবে। কার্নোর ইঞ্জিন, কার্নোর ইঞ্জিন। এখন কার্নোর ইঞ্জিনের ব্যাপারটা, কার্নোর ইঞ্জিন একটা কাল্পনিক ইঞ্জিন, বুঝছো? এখানে কোনো কিছু অপচয় হয় না, এটা একটা কাল্পনিক ইঞ্জিন, বিজ্ঞানী কার্নোর এটা আবিষ্কার করেছেন। তো ধরো আমরা একটা সিস্টেম যদি নিই, একটা সিস্টেম নিচ্ছি, তো একটা সিস্টেম, এটা হচ্ছে পিস্টন সিস্টেমের, ঠিক আছে? এখন এখানে তিনটা অবস্থা, একটা হচ্ছে তাপ উৎস, তাপ উৎস, আর একটা হচ্ছে তোমার, আর একটা হচ্ছে এটা হচ্ছে তোমার এখানে তাপমাত্রা বাইরে যেতেও পারবে না, বাইরে থেকে তাপমাত্রা ভিতরে আসতে পারবে না, ঠিক আছে? এটাকে বলা হয় অন্তরক, তাপ অন্তরক ব্যবস্থা বা তাপ অন্তরক আসন। তাপ অন্তরক, যেখানে তাপের কোনো অন্তরক আসন। আরেকটা আমরা নিচ্ছি হলো তাপগ্রাহক, তাপ গ্রাহক, এটা হচ্ছে T1, বেশিক্ষণ লাগবে না। এটা হচ্ছে আপনার কম্পিউটার নিতে বলেছে। T2, ঠিক আছে? এখন এখান থেকে না তোমার বেশিক্ষণ লাগবে না আমরা এটা শেষ করতে। আমি যদি এই যে সিস্টেমটাকে, এই সিস্টেমটাকে কি করছি, আমি ধরো এই সিস্টেমটাকে আমি এটার উপরে এনে বসাই দিলাম, এবং এখানে তাপমাত্রা হচ্ছে স্থির রাখতে হবে, সমুষ্ণ অবস্থা রাখতে হবে। তো আমি যদি এটাকে এখানে বসায় দিই, এখানকার ভিতরে যে কণাগুলো আছে এগুলো কি করবে? তাপ শোষণ করবে, মানে এই তাপ উৎস থেকে তাপ গ্রহণ করবে, ফলে ভিতরে তাপমাত্রা বাড়া শুরু হবে না। কিন্তু আমি কি বলছি যে এখানে কী অবস্থায় রাখতে হবে? সমুষ্ণ অবস্থায় রাখতে হবে। এখন যদি সমুষ্ণ অবস্থায় থাকতে চাই, খেয়াল করো, তাহলে ভিতরে কণাগুলোর তাপমাত্রা কি রাখা লাগবে? স্থির রাখা লাগবে, যেন তাপমাত্রা বৃদ্ধি না পায়। তাহলে কি করলে এই ভিতরে কণাগুলো স্থির থাকবে? ভিতরে কণাগুলো তখন স্থির থাকবে যখন তুমি এটার আয়তনকে বাড়াতে থাকবা। এটা একটা উদাহরণ বলি, ধরো একটা গ্লাসের মধ্যে পানি আছে, কি আছে? গ্লাসের মধ্যে পানি আছে, তুমি এখানে তাপ দিচ্ছ, এখানে কি দিচ্ছ? তাপ দিচ্ছ। তো তাপ দিলে স্বাভাবিকভাবে গ্যাসের সরি ওই যে পানির তাপমাত্রা কি বাড়তে থাকবে না? কিন্তু তুমি কি চাচ্ছ যে না, পানি যেন না বাড়ে, পানি যেন 30°C থাকে। তখন কি করতে হবে? বাইরে থেকে এখানে পানি অ্যাড করতে হবে। তুমি যতই তাপ দিচ্ছ না কেন, বাড়ি থেকে পানি অ্যাড করলে কি হবে না? তার তাপমাত্রা বাড়বে না, কারণ নতুন পানি এসে ওই তাপটাকে গ্রহণ করবে। তাহলে এখানেও যদি আমি চাই যে ভিতরে কণাগুলোর যেন তাপমাত্রা বৃদ্ধি না পায়, তাহলে কি করতে হবে? তার আয়তনকে বাড়াইতে হবে। আর আয়তন বাড়ালে নতুন নতুন কণা অ্যাড হবে, আর নতুন নতুন কণা অ্যাড হলে তাপমাত্রা বাড়বে না। প্রক্রিয়াটা কি থাকবে? সমুষ্ণ প্রক্রিয়া। তাহলে খেয়াল করো, এখানে কি আয়তন বৃদ্ধি পাচ্ছে না, প্রসারিত হচ্ছে না? তো এটাকে বলা হয় সমুষ্ণ প্রসারণ। এই প্রথম প্রক্রিয়াটা কি? সমুষ্ণ প্রসারণ অবস্থা আমরা পাচ্ছি, এখানে আয়তনটা বৃদ্ধি পায়। এরপর আমরা এখান থেকে কি করলাম? নিয়ে এটার উপর তাপ বসিয়ে দিলাম। এখন তাপমাত্রা মানে আমার আয়তন কি হচ্ছিল? বাড়ছিল, বিদ্যুৎ এখান থেকে তাপ গ্রহণ করছিল। বাট এখানে নেওয়ার পর সে যে একটা ফ্লো ছিল, তা আয়তন বাড়া, সেই আয়তনটা বাড়তেই থাকবে, কিন্তু সে কোথাও থেকে কি করবে না? তাপ গ্রহণও করবে না, তাপ সে ছাড়বেও না। তখন আয়তন কিন্তু বাড়ছে। তখন যে অবস্থাটা আমরা পাই সেটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ। রুদ্ধতাপীয় প্রসারণ। এখন এখানে নিলেই তো আর তার আয়তনটা হুট করে থেমে যাবে না, তার আয়তন যেটা বাড়ছিল সেটা বাড়তেই থাকবে, কিন্তু কি হবে না? সে কোনো তাপমাত্রা গ্রহণও করবে না, তাপমাত্রা বৃদ্ধিও করবে না। এখন এরপরে আমরা আবার কি করব? এই সিস্টেমটাকে নিয়ে এখানে স্থাপন করব, বুঝছ? তো এটাকে প্রথমে এখানে স্থাপন করলাম, তারপরে কোথায় নিয়ে গেছি? এখানে। পরে আবার এখানে স্থাপন করতেছি। এখানে স্থাপন করে কি হবে? সে তাপ গ্রহণ করবে, আর আমরা চাই সে তার তাপ যেন না কমে। তাপ যদি না কমাইতে চায় তাহলে কি করতে হবে? তার আয়তনটাকে কমাই দিতে হবে। তাহলে এখানে কি হবে? সমুষ্ণ সংকোচন, সংকোচন, সমুষ্ণ সংকোচন। এরপরে আবার আমরা কোথায় নিয়ে আসবো? এখানে রেখে দিব। ওই যে কমার ফ্লোয়ের কারণে সে এখানে আয়তন কমবে, বাট কোন অবস্থায়? রুদ্ধতাপীয় অবস্থায়। তাহলে এখানে আমরা আরেকটা যে স্টেপ পাবো সেটা কি? রুদ্ধতাপীয়
সংকোচন। তাহলে তুমি এখানে দেখো স্টেপগুলোকে যে আমি মার্ক করি, প্রথমে আমি কি পাচ্ছি সমুষ্ণ প্রসারণ, 2 নম্বরে আমি কি পাচ্ছি রুদ্ধতাপীয় প্রসারণ, তারপরে কি পাচ্ছি সমুষ্ণ সংকোচন, আর 4 নম্বরে আমরা কি পাচ্ছি রুদ্ধতাপীয় সংকোচন। এই 4টা স্টেপ নিয়ে আমি একটা লেখচিত্র অঙ্কন করতে পারি। প্রথমে হচ্ছে কি সমুষ্ণ প্রসারণ, তারপরে রুদ্ধতাপীয় প্রসারণ, তারপরে তারপরে রুদ্ধতাপীয় সংকোচন। ঠিক আছে, আচ্ছা আমি যদি একটু বিন্দুগুলো নাম দিই, সমুষ্ণ প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণ, সমুষ্ণ সংকোচন, রুদ্ধতাপীয় সংকোচন। সংকোচনগুলো কিন্তু বিপরীতধর্মী। ঠিক আছে, তাহলে এখানে তাপমাত্রা ছিল T1, এখানে তাপমাত্রা কি ছিল T2। সমুষ্ণর মধ্যে কিন্তু তাপমাত্রা সব জায়গায় কি সেম। এই যে এ থেকে বি বিন্দু পুরাটার মধ্যে তাপমাত্রা কি T1, সি থেকে ডি। ঠিক আছে, তাহলে এখানে খেয়াল করো, ধরো এখানে যদি আয়তন হইতো, সরি চাপ যদি হয় P1, আয়তন যদি হয় কত B1, এখানে চাপ যদি হয় P2, আয়তন যদি কত হয় V2, এখানে চাপ যদি হয় P3, আয়তন কত B3, এখানে চাপ হলো P4, আয়তন কত B4। ঠিক আছে, এটা কি প্রক্রিয়া সমুষ্ণ প্রসারণ, এটা কি প্রক্রিয়া রুদ্ধতাপীয় প্রসারণ, এটা কি প্রক্রিয়া সমুষ্ণ সংকোচন, এটা কি প্রক্রিয়া রুদ্ধতাপীয় সংকোচন। আমি একটু শর্টকাটে লিখলাম আর কি, রুদ্ধতাপীয় সংকোচন। এখন আমরা কি জানি এখানে কৃতকাজের সূত্রটা কি হবে, সমুষ্ণ প্রসারণের মধ্যে কৃতকাজের সূত্রটা কি, W = সমুষ্ণ প্রসারণ, তাপমাত্রা কিন্তু একটাই nRT1 লন, এখানে শেষ আয়তন কি B2, আদি আয়তন কি B1, তাহলে আমরা কি লিখতে পারি B2/B1। ঠিক আছে, nRT1 লন B2/B1। এটা হলো রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কৃতকাজের সূত্রটা কি হবে তোমার, কি হবে বলো, nR/1 - গামা, 1 - গামা। যেহেতু 1 - গামা, তাহলে আমরা কি লিখবো শেষ তাপমাত্রা, শেষ তাপমাত্রা কোনটা, এই বিন্দুতে তাপমাত্রা কত T2, এই বিন্দুতে তাপমাত্রা কত T1, তাহলে T2 - T1। ক্লিয়ার? আচ্ছা, তারপরে এইখানে কৃতকাজের সূত্রটা কি হবে, সমুষ্ণ সংকোচন। সমুষ্ণ সংকোচন কি nR/T2, এখানে nR/T2 লন, এখানে শেষ আয়তন কত B4/B3। এখানে কৃতকাজের সূত্রটা কি হবে nR/1 - গামা। এখানে কি হবে বাচ্চা, এখানে তাপমাত্রা কত, এই জায়গায় তাপমাত্রা কত T2, এই জায়গায় তাপমাত্রা কত, সরি এই জায়গায় তাপমাত্রা হচ্ছে T1, এই জায়গায় কি T2, এখানে শেষ তাপমাত্রা কত T1, তাহলে শেষ তাপমাত্রা মাইনাস আদি তাপমাত্রা। ঠিক আছে, এবং তুমি খেয়াল করে দেখো এটা আর এটা কিন্তু উল্টা, তুমি যদি এটাকে T2 - T1 বানাইতে চাও, সামনে কি হবে একটা মাইনাস, ফলে এটা কি হয়ে যাবে কাটাকাটি চলে যাবে। তো এই যে এখানে তোমাকে বিভিন্ন ধাপের মধ্যে কৃত কাজ বের করতে বলতে পারে, এবং তুমি জানো কোন ধাপটা কি, এটা সমুষ্ণ প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণ, সমুষ্ণ সংকোচন, রুদ্ধতাপীয় সংকোচন। এখানে সবগুলো ধাপের যোগফল যদি বাচ্চ শূন্য হয়ে যায়, যেমন ধরো W1, আমরা এটাকে W1 বলছি, এটাকে W2 বলছি, এটাকে W3 বলছি, এটাকে W4 বলছি। যদি W1 + W2 + W3 + W4 = যদি 0 হয়, তাহলে এটা একটা প্রত্যাগামী প্রক্রিয়া। এটা কি প্রক্রিয়া প্রত্যাগামী প্রক্রিয়া। প্রত্যাগামী প্রক্রিয়ার ব্যাপারটা কি, এটা আমরা একটু পরে আলোচনা করব, প্রত্যাগামী প্রক্রিয়া। ঠিক আছে, যদি কি আসে, এটা 0 আসে। তুমি কি এই পর্যন্ত বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী ক্লাসে বাকি অংশটা শেষ করব। ঠিক আছে, আসসালামু আলাইকুম। এখন আমরা আলোচনা করব হচ্ছে দক্ষতা নিয়ে। কি নিয়ে আলোচনা করব? দক্ষতা। তো দক্ষতা ব্যাপারটা কি, চলো একটু বুঝি। আমরা কার্নোর ইঞ্জিনের দক্ষতা বা বিভিন্ন ইঞ্জিনের দক্ষতা নিয়ে কথা বলবো। তো দক্ষতা ব্যাপারটা আগে একটু বুঝে নিই। হ্যাঁ, ধরো এটা একটা ইঞ্জিন, যেখানে এদিকে আমরা ইনপুট আর এদিকে হচ্ছে তাপ উৎসের তাপমাত্রা। তাপ উৎসের তাপ হলো Q1 আর তাপমাত্রা হলো কি T1। এদিকে হলো তাপ গ্রাহকের তাপমাত্রা, তাপ গ্রাহকের তাপমাত্রা হলো T2 আর তাপ হলো Q2। ঠিক আছে, এখন আমরা যদি তোমাকে একটা, তো দক্ষতা মানে কি, দক্ষতা মানে হচ্ছে তুমি
ইনপুট কতটুকু ছিল, ইনপুট কতটুকু দিয়েছিলা আর আউটপুট কতটুকু পাচ্ছ তার অনুপাত। তুমি কতটুকু ইনপুট দিয়েছিলা আর আউটপুট কতটুকু পাচ্ছ তার অনুপাতকে কি বলা হয়? দক্ষতা। সেটাকে তুমি 100 দিয়ে গুণ করলে অ্যান্সারটা আসবে পার্সেন্টে, আর তুমি যদি 100 দিয়ে গুণ না করো তাহলে অ্যান্সারটা আসবে কি? পয়েন্টে। কিন্তু এটা মনে রাখবা, দক্ষতা মানে কি? আউটপুট বাই ইনপুট। দক্ষতাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ইটা দ্বারা। তো ইটা সমান সমান কি হবে? আউটপুট, এটা সব ক্ষেত্রেই আউটপুট ভাগ হচ্ছে কত? ইনপুট ইন্টু 100 যদি পার্সেন্টে বের করো। ক্লিয়ার? আচ্ছা, এইখানে যদি আমরা দেখি, ইনপুট তো 10। এই যে আমরা যে একটু আগে তোমাকে একটা উদাহরণ দিচ্ছি, যেমন ধরো তোমার নাম হচ্ছে আবির, তুমি, তোমার পেটের ক্ষমতা হলো 5 কেজি, সেই 5 কেজি চাল হজম করতে পারে। মানে লেখা আছে তোমার পেটের মধ্যে, তোমার পেট সর্বোচ্চ কত কেজি হজম করতে পারবে? 5 কেজি। এখন তোমাকে 5 কেজি চাউলের আমি বিরিয়ানি খাওয়াইলাম, ঠিক আছে? কিন্তু তুমি বিরিয়ানির মধ্যে 3 কেজি তোমার পেট হজম করতে পারছে, আর 2 কেজি কোনো কিছু ছাড়াই বেরিয়ে গেছে। তো তোমার পেট কতটুকু কাজ করছে? 3 কেজি। তো তোমার জন্য দক্ষতা কি হবে? তুমি যতটুকু কাজ করতে পারছো, অর্থাৎ তোমার আউটপুট কতটুকু হয়েছে। এটা কিন্তু আউটপুট না, এটা অপচয় হয়েছে। এটা কি হয়েছে? অপচয়। আউটপুট কোনটা? 3 কেজি। এটা কিন্তু আমরা, এই 3 কেজি তোমার পেট হজম করতে পারছে, এটাকে সে প্রক্রিয়া করতে পারছে। তো সে যত কেজির কাজ করতে পারছে সেটা, অর্থাৎ এখানে হবে, উপর হবে কি? কাজ বা আউটপুট, আর নিচে হচ্ছে কি? ইনপুট। ইন্টু, হ্যাঁ, 5 ইন্টু কি? 100। এটা হবে কি? দক্ষতা। তো এখানে পাচ্ছ Q1 হলো তাপ, উৎসের তাপ, আর Q2 হলো তাপ গ্রাহকের তাপ। তো তুমি Q1 তাপ খেয়াল করো, এখানে আমাদের কৃত কাজ কতটুকু হবে? এখানে কৃত কাজটা কতটুকু ছিল? এটা ছিল আমার কৃত কাজ W। তো এই কৃত কাজটা আমাদের কীভাবে হবে? তুমি যতটুকু মানে তোমার হচ্ছে গিয়ে, এটা মোট যতটুকু তুমি ইনপুট দিয়েছিলে আর যতটুকু অপচয় হয়েছে, এটাকে বলা হয় অপচয়। এটা কি? অপচয়। ঠিক আছে? তো তুমি ইনপুট থেকে অপচয়টা বাদ দিলে কি পেয়ে যাবা? আউটপুটটা বা কাজটা পেয়ে যাবা। ইনপুট। তাহলে এখানে আমাদের কাজটা কি হবে? কাজ হবে ডাব্লু সমান সমান, আমাদের ইনপুট ছিল Q1 আর অপচয় হয়েছে কি? Q2। তাহলে এটা হবে কি? আমার কৃত কাজ। মনে থাকবে? আচ্ছা, এখান থেকে যে আমি দক্ষতাটা বের করতে যাই, তাহলে দক্ষতা ইটা সমান সমান কি হবে? আমার নিচে হলো ইনপুট, ইনপুট কত? Q1। আর উপরে তাহলে কত হবে? কৃত কাজ ডাব্লু। আমরা ডাব্লুর পরিবর্তে কি লিখতে পারি? Q1 মাইনাস কি, সেটা আমি একটু পার্সেন্ট দিয়ে, মানে 100 গুণ করে লিখি, কত? ইন্টু 100। তাহলে এটাকে কীভাবে লিখতে পারি? ডাব্লুর পরিবর্তে Q1 মাইনাস Q2 ভাগ হচ্ছে কত? Q1 ইন্টু কত বাবুন? 100। এটাকে তুমি চাইলে এইভাবেও লিখতে পারো, যে এই যে Q1 নিচে দুটার মধ্যে Q1 আছে না, তো তুমি চাইলে এটাকে এভাবে লিখতে পারতা যে Q1 ভাগ হচ্ছে কত? Q1 মাইনাস Q2 ভাগ হচ্ছে কত? Q1 ইন্টু কত? 100। এখানে Q1 Q1 কাটা, কি থাকতেছে রে? ইটা সমান সমান 1 মাইনাস Q2 বাই Q1 ইন্টু কত? 100। তো এটা হচ্ছে আমাদের ইটা বা দক্ষতা বের করার একটা সূত্র। আমি সবগুলো সূত্রকে সুন্দর করে লিখে দিচ্ছি। প্রথম সূত্রটা W/Q1, তুমি 100 গুণ করলে পার্সেন্টে আসবে, গুণ না করলে পার্সেন্টে আসবে না। তারপরে আবার ইটা সমান সমান হচ্ছে, দেখো, এটা সমান সমান হচ্ছে Q1 মাইনাস Q2 ভাগ হচ্ছে Q1 ইন্টু কত? 100। আবার আরেকটা হচ্ছে ইটা সমান সমান 1 মাইনাস Q2 ভাগ হচ্ছে Q1 ইন্টু 100। এই সূত্রটা আমাদের বেশি কাজে লাগে। যতগুলো জায়গায় আমি কিউ দিয়ে করছি, তুমি চাইলে এই কিউ এর জায়গাগুলোতে কি বসাতে পারো? টি বসায় নিয়েও করতে পারো। আমাদের সূত্রটা কি দিয়েও করা যায়? টি দিয়েও করা যায়। আমি একটু এটা মুছে ফেলি। টি দিয়েও করা যায়। তুমি যদি টি রূপান্তর করতা, টি যদি বসাইতে সূত্রগুলোতে, তাহলে এটা সমান সমান কি হইতো? 1 মাইনাস T2 বাই T1 ইন্টু কত হইতো? 100। ঠিক আছে? তুমি এভাবে দক্ষতা বের করতে পারো। ক্লিয়ার? আচ্ছা, এইখানে এই দক্ষতা থেকে না, তোমাকে তারা বলতে পারে, ধরো কারো দক্ষতা কখনো 100% হবে না। দক্ষতা একটু আমাদের প্যাচ গুজগুলো এখানে বলি। দক্ষতা কখনো কত পার্সেন্ট সম্ভব না? দক্ষতা 100% কি না পাচ্ছ? দক্ষতা 100% সম্ভব হয় না। দক্ষতা 100% সম্ভব নয়। কোনো ইঞ্জিনে দক্ষতা 100% হয় না। এক। দ্বিতীয়ত হলো বাবুন,
যে তাপ গ্রাহকের তাপমাত্রা কখনোই তাপ গ্রাহক হোক বা তাপ উৎস হোক, এদের তাপমাত্রা কখনোই 0 কেলভিনের কম সম্ভব না। 0 কেলভিন এর কম সম্ভব না, মনে থাকবে। দক্ষতা কখনো 100% সম্ভব না, আর তাপ গ্রাহকের তাপমাত্রা কখনোই 0 কেলভিনের কম সম্ভব না, 0 কেলভিনও সম্ভব না। কারণ 0 কেলভিন তাপমাত্রায় কোনো একটা বস্তুর আয়তন কি হয়ে যায়? শূন্য হয়ে যায়। এই জন্য এই 0 কেলভিন তাপমাত্রা কি না? সম্ভব না। 0 কেলভিন মানে কি? -273°C। এই তাপমাত্রা পসিবল না। এখন তোমাকে না এখান থেকে তারা যে প্রশ্নগুলো করবে, তারা বলবে কি, যে ধরো দক্ষতা, তারা বলতে পারে দক্ষতা দ্বিগুণ করলে তাপ উৎসের তাপমাত্রা কত হবে? তাপ উৎসের তাপমাত্রা কত হবে? অথবা দক্ষতা দ্বিগুণ করলে তাপ গ্রাহকের তাপমাত্রা কত হবে? চাইতে পারে। আচ্ছা, আবার তারা এটাও বলতে পারে যে তাপ গ্রাহকের তাপমাত্রা দ্বিগুণ করলে বা তাপ উৎসের তাপমাত্রা দ্বিগুণ তিনগুণ করলে দক্ষতার কি পরিবর্তন হবে? ঠিক আছে, তো এইগুলো বলতে পারে আর কি। হ্যাঁ, যে তাপ উৎসের তাপমাত্রা দ্বিগুণ করলে তাপ উৎসের বা গ্রাহকের তাপমাত্রা 2 গুণ 3 গুণ করলে দক্ষতা কত হবে? 2 গুণ করলে দক্ষতা কত হবে? চাইতে পারে। আচ্ছা, এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা তোমাকে খুব বেশি যে টাইপের ম্যাথ দিবে সেটা হচ্ছে যে দক্ষতা দ্বিগুণ করা সম্ভব কিনা, দক্ষতা দ্বিগুণ 3 গুণ করা সম্ভব কিনা, বা কি করলে দক্ষতা দ্বিগুণ করা যাবে, এই টাইপের প্রশ্ন তারা করতে পারে। তার মানে এর মধ্যে কি পাচ্ছ? আমি যে প্রশ্নটা বললাম যে দক্ষতা দ্বিগুণ 3 গুণ করা সম্ভব কিনা, এটা তারা বলবে। দ্বিগুণ করা সম্ভব কিনা, ঠিক আছে। তো এই যে দক্ষতা দ্বিগুণ করলে তাপ উৎসের বা তাপ গ্রাহকের তাপমাত্রা কত হবে, অথবা কি করলে তাপ তোমার হচ্ছে দক্ষতা দ্বিগুণ বা 3 গুণ হবে, এই টাইপের প্রশ্নগুলো করতে পারে। কারণ এগুলোর মূল কাহিনী হচ্ছে কি জানো? মূল কাহিনী হচ্ছে তোমাকে যদি বলে দক্ষতা দ্বিগুণ করা সম্ভব কিনা, আমরা সেটা দেখব যে যদি 100% হয়, ওকে 100% তো সম্ভব না। তো আমরা দেখলাম যে দক্ষতা ধরো আছে 35% বা 40%, দক্ষতা কত পার্সেন্ট আছে? 40%। এখন তুমি যদি এটাকে দ্বিগুণ করো তাহলে কত পার্সেন্ট হয়ে যাবে? 80%। 80% হইলে তোমার হচ্ছে গিয়ে তারা বলবে যে 80%-এর জন্য আমরা কি বের করবো? হয় T1 বের করবো, না হয় কি বের করবো? T2 বের করবো। প্রাথমিক অবস্থায় একটা T1 T2 জানা থাকবে। আমরা কি করব, মানে এই যে দক্ষতা দ্বিগুণ করার পরে হয় T1 প্রাইম অথবা T2 প্রাইম বের করব। আমার কথা কি বুঝছো? আমাদের প্রাথমিক অবস্থার একটা উৎসের তাপমাত্রা, একটা গ্রাহকের তাপমাত্রা দেওয়া আছে, দক্ষতা দেওয়া আছে। তারা আমাকে বলবে যে দক্ষতা দ্বিগুণ করা সম্ভব কিনা, দক্ষতা দ্বিগুণ করতে গেলে তাপমাত্রার কি পরিবর্তন করতে হবে, বা কি করলে দক্ষতা দ্বিগুণ হবে, এই টাইপের নানান প্রশ্ন তোমাকে বলতে পারে। অ্যান্ড মুদ্রা কথা হচ্ছে এগুলার, তারা যদি এরকম দক্ষতা দ্বিগুণ 3 গুণের কথা বলে, আমাদের হয় তাপ উৎসের তাপমাত্রাটাকে চেঞ্জ করতে হবে, না হয় তাপ গ্রাহকের তাপমাত্রাটাকে চেঞ্জ করতে হবে। তো আমরা কি করব, এই যে দক্ষতা যখন দ্বিগুণ বলছে, এই দক্ষতা দিয়ে আমরা তাপ গ্রাহকের তাপমাত্রাটাকে বের করব, পরবর্তী তাপমাত্রাকে বের করব, এবং বের করে দেখব যে এটা কি 0 কেলভিনের কম কিনা। যদি এটা কত কেলভিনের কম হয়? 0 কেলভিনের কম, মানে 0 কেলভিনের কম হয়, তাহলে দক্ষতা মানে ওই দক্ষতা পাওয়া সম্ভব না। আর যদি এই তাপমাত্রাটা 0 কেলভিনের বেশি হয় তাহলে এই দক্ষতা পাওয়া সম্ভব। এইটা কি মগজের ভিতর ঢুকছে? আচ্ছা, এই টাইপের অনেকগুলো ম্যাথ পাবা, জাস্ট করলেই হবে, শুধু খালি তোমাকে যে তাপমাত্রার পরিবর্তনটা করতে হবে। ঠিক আছে, তোমাকে এখানে যদি আরেকটা প্রশ্ন এরকম বলে যে তাপ গ্রাহকে 1/3 তাপ বর্জন করে, তাপ গ্রাহকে কতটুকু তাপ বর্জন করে? 1/3 তাপ বর্জন করে। তাপ গ্রাহকে কতটুকু তাপ বর্জন করে? 1/3। আচ্ছা, 1/3 তাপ বর্জন করে মানে কি? মানে হচ্ছে এই তৃতীয় দ্বারা বোঝাচ্ছে যেখানে উৎসের তাপমাত্রা 3 গুণ আর গ্রাহকের তাপমাত্রা 1 গুণ, অর্থাৎ এটা দ্বারা আমরা বুঝতে পারছি কি যে তোমার হচ্ছে
Q2 বাই Q1 সমান সমান কি হবে? Q2 মানে হচ্ছে 1 আর Q1 মানে কি 3। তোমাকে যদি বলে যে তাপগ্রাহকে 1/3 তাপ বর্জন করে, তাপগ্রাহকে 1/3 বর্জন করে মানে কি, মোট হলো 3 অংশ আর তাপগ্রাহকে বর্জন করতেছে 1 অংশ। তাহলে Q2 বাই Q1 অর্থাৎ তাপগ্রাহক আর তাপ উৎস, তাদের অনুপাতটা কি হবে? Q2 বাই Q1 সমান সমান কি 1:1/3। ঠিক আছে। আচ্ছা, এটা আমাদের ম্যাথে আর কি কাজে লাগে এই কথাগুলো। তো এটা ছিল হলো আমাদের কি নিয়ে কথাবার্তা? দক্ষতা নিয়ে কথাবার্তা। এখন আমরা একটু রেফ্রিজারেটর নিয়ে কথা বলবো। রেফ্রিজারেটর, এবং রেফ্রিজারেটরের ক্ষেত্রে আমরা কার্নোট ইঞ্জিন কি করে? তাপ উৎস থেকে তাপ গ্রহণ করে তাপ গ্রাহকে ছাড়ে। তাপ উৎস থেকে তাপ গ্রহণ করে কোথায় ছাড়ে? তাপ গ্রাহকে। আর রেফ্রিজারেটর কি করে? তাপ গ্রাহক অর্থাৎ যেটা তাপমাত্রা কম সেখান থেকে তাপ গ্রহণ করে যেখানে তাপমাত্রা বেশি সেখানে ছাড়ে। ফ্রিজ কি করে? ফ্রিজের ভিতরে ঠান্ডা অঞ্চল থেকে তাপটাকে গ্রহণ করে কোথায় ছাড়তেছে? বাইরের গরম অঞ্চলে। এই জন্য দেখবা যে ফ্রিজের পিছনের অংশটা কি থাকে? গরম থাকে, কারণ সে অলওয়েজ কি করতে থাকে? ভিতর থেকে তাপ তোমার নিয়ে বাইরে ছাড়তে থাকে। তো এখানে রেফ্রিজারেটরের ব্যাপারটা হচ্ছে কার্নোট ইঞ্জিনের ঠিক উল্টা। তো এক্ষেত্রে যে আমরা চিত্রটা পাবো, কার্নোট ইঞ্জিনে কি পাইছিলাম? কার্নোট ইঞ্জিনে পাইছিলাম যে এদিকে যায়, তাই না? এদিকে যায়। আর রেফ্রিজারেটরের ক্ষেত্রে কি হবে? উল্টা হবে। এটা কি হবে? উল্টা হবে। খালি এই চিহ্নটা আর কি উল্টে যাবে। ক্লিয়ার? আচ্ছা, আবার এখানে তোমার আমরা ইয়ার ক্ষেত্রে কি পাইছিলাম? দক্ষতার ক্ষেত্রে দক্ষতার ক্ষেত্রে কি পাইছিলাম? এটা হলো তাপ উৎসের তাপ, তাপ আর তাপমাত্রা কত? T1। তাপ গ্রাহকের তাপ হচ্ছে Q2, তাপমাত্রা হচ্ছে T2। তো এখানে সে তো Q2 থেকে তাপ গ্রহণ করে। এখান থেকে সে কোত্থেকে তাপ গ্রহণ করে? Q2 থেকে গ্রহণ করে। তাহলে এখানে কৃত কাজটা কি হবে? এখানে কৃত কাজটা কি হবে? কৃত কাজ অলওয়েজ সেম জিনিসই, Q1 মাইনাস Q2। এখানে সবসময় কি করে পাচ্ছ? Q1 মাইনাস Q2। আচ্ছা, তাহলে এখানে পাচ্ছ কৃত কাজ তো এটা। এখানে মানে কার্যকৃত সহক বা কার্যকর সহক, কার্যকৃত সহক বা কার্য সম্পাদন সহক যাই বলো, সম্পাদন সহক। এখানে কার্য সম্পাদন সহক কত? এটা জাস্ট লাইক দক্ষতার মতোই। এটা হচ্ছে পাচ্ছ আগেরটাতে আমাদের ডাব্লু কই ছিল? উপরে। এখন ডাব্লু কোথায় যাবে? নিচে। আর Q2 কোথায় যাবে? উপরে। Q2 বাই ডাব্লু। বুঝছো? তাহলে এখান থেকে আমরা কে সমান সমান আবার কি লিখতে পারি? কে সমান সমান Q2 বাই Q1 মাইনাস Q2। ঠিক আছে? এটা হচ্ছে কার্যকৃত সহক। তো এটা দিয়েও ম্যাথ আসে, এটা দিয়েও ম্যাথ আসে, এটা দিয়েও ম্যাথ আসে। এবং আমরা এই যে Q1 গুলোর জায়গায় টি দিয়েও ম্যাথগুলো করতে পারি। Q1 এর জায়গায় T1, Q2 এর জায়গায় T2 দিয়েও ম্যাথগুলো আসতে পারে। ব্যাপারটা কি বুঝছো? তারপরে হচ্ছে এনট্রপি। এনট্রপি হচ্ছে কি পাচ্ছ? এনট্রপি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যে পরিমাণ তাপ ধরে রাখে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপ যতটুকু তাপ ধরে রাখে সেটা কি? এনট্রপি। বা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপের যে পরিবর্তনটা হয় সেটা কি? এনট্রপি। তো এনট্রপি কে পাচ্ছ আমরা ডিকিউ সমান সমান কি বলতে পারি? সরি, আমরা এনট্রপি পরিবর্তন ডিএস সমান সমান হচ্ছে ডিকিউ বাই টি। এনট্রপি সমান সমান কি? ডিএস সমান সমান কি? ডিকিউ বাই টি। এখন বাবুন, আমরা যদি ধরো একটা বরফের টুকরা, একটা বরফের টুকরা, এই বরফের টুকরাটা ছিল হলো 0°C, সরি, ধরো -10°C তাপমাত্রার বরফ। এখান থেকে এটা হলো বরফ, এখান থেকে আমরা পাচ্ছি হলো 0°C তাপমাত্রার বরফ পাচ্ছি। ঠিক আছে? 0°C তাপমাত্রা কি পাচ্ছি? বরফ পাচ্ছি। আর এখান থেকে আবার 0°C তাপমাত্রা কি পাচ্ছি? পানি পাচ্ছি। আর এখান থেকে আবার ধরো 30°C তাপমাত্রার পানি পাচ্ছি। আবার এখান থেকে 100°C তাপমাত্রার পানি।
100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি, আর এখান থেকে কি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্প। তাহলে এখানে আমার ওই যে কি বলে এটাকে এনট্রপির পরিবর্তনটা কি হবে, এনট্রপির পরিবর্তনটা এখানে কি হবে তখন খেয়াল করো। যখন আমরা এটা তো -10 থেকে 10-এ তাপমাত্রা যখন ভিন্ন থাকে, তাপমাত্রা যখন ভিন্ন থাকে তখন আমাদের এনট্রপি বের করার সূত্র হচ্ছে টিএস সমান ms ln T2/T1। তাপমাত্রা যখন কি আছে ভিন্ন, আর যখন তাপমাত্রা একই তাপমাত্রা কিন্তু অবস্থা ভিন্ন, তখন আমাদের সূত্র হচ্ছে বরফের ক্ষেত্রে হচ্ছে ds সমান dq/T, যেখানে dq মানে হচ্ছে ml/f বরফের ক্ষেত্রে। আবার পরেরটাতে যদি যাই, এখানে তো ভিন্ন ভিন্ন তাপমাত্রা, এখানে কি হবে ds সমান ms ln T2/T1। পরেরটা কি হবে পাচ্ছ, পানি থেকে পানি ভিন্ন ভিন্ন তাপমাত্রা, এখানেও কি হবে ds সমান ms ln T2/T1। লাস্ট ওয়ান, এটার মধ্যে কি হবে পাচ্ছ, এটা যে তাপমাত্রা সেম অবস্থা ভিন্ন, এই ক্ষেত্রে আমাদের কি হবে ds সমান dq/T, এখানে dq মানে হচ্ছে ml/v। তো এই যে ব্যাপারটা আমি লিখে দিলাম, এটা থেকে আমাদের ম্যাথগুলো আসে, বুঝছো। আর এনট্রপির পরিবর্তন যদি পাচ্ছ ds সমান যদি 0 হয় তাহলে এটা কি প্রক্রিয়া, প্রত্যাগামী প্রক্রিয়া। অর্থাৎ এই যে সবগুলো ধরো ds সমান আমাদের এরকম হয় যে S1, আমরা এটাকে ds না বলি s বলি, ধরো মোট এনট্রপির পরিবর্তনটা যদি কি হয়, মোট এনট্রপির পরিবর্তনটা যদি কি হয় 0 হয় তাহলে সেটা কি হবে প্রত্যাগামী প্রক্রিয়া। মোট এনট্রপি পরিবর্তন যদি কি হয় 0 হয় তাহলে সেটা কি হবে প্রত্যাগামী প্রক্রিয়া হবে, প্রত্যাগামী প্রক্রিয়া। ব্যাপারটা কি বুঝছো? এখন প্রত্যাগামী প্রক্রিয়া কোনটা, প্রত্যাগামী প্রক্রিয়াটা হলো তুমি ধরো এই যে স্টেট 1 একটা অবস্থা থেকে তুমি ধরো আরেকটা অবস্থাতে যাচ্ছ, স্টেট 2 এই অবস্থা থেকে এই অবস্থা যাইতে যে পরিমাণ শক্তির খরচ হয়, তুমি যদি এখান থেকে এখানে আসো এবং তখন যদি সমান শক্তির খরচ হয় তাহলে সেটা কি প্রক্রিয়া হবে প্রত্যাগামী প্রক্রিয়া। ঠিক আছে, একটা ধাপ থেকে তুমি আরেকটা ধাপে গেলে যে পরিমাণ শক্তি খরচ হবে, ওখান থেকে তুমি যদি আবার প্রথমে ফিরে আসো তাহলে যদি একই পরিমাণ শক্তি খরচ হয় তখন সেটাকে বলা হবে প্রত্যাগামী প্রক্রিয়া। ঠিক আছে, প্রত্যাগামী প্রক্রিয়া তো একটা বুঝলাম আমরা, যদি বলছ এস যদি শূন্য হয়ে যায় তাহলে সেটা প্রত্যাগামী। আবার ওই যে কৃত কাজ আমরা বলছিলাম না, কৃত কাজটাও যদি শূন্য হয়ে যায়, ডাব্লু সমান কি W1 প্লাস W2 প্লাস W3 প্লাস কি W4, কারণ ইঞ্জিনের ক্ষেত্রে কৃত কাজটা যদি শূন্য হয়ে যায় তখন বলছো এটা প্রত্যাগামী প্রক্রিয়া, তখন এটা কি প্রত্যাগামী প্রক্রিয়া, মনে থাকবে। আর একটা প্রত্যাগামী প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা কি পাই T1/Q1 ইজ ইকুয়াল টু T2/Q2, এটাও পাই আমরা প্রত্যাগামী প্রক্রিয়ার ক্ষেত্রে, প্রত্যাগামী প্রক্রিয়ার ক্ষেত্রে। অথবা আমরা বলতে পারি এখানে যে T1 বাই, আমরা এটাকে Q1 দিয়ে বলি, Q1 দিয়ে সুন্দর হয়, Q1/T1 মাইনাস Q2/T2 সমান যদি 0 হয়ে যায় তাহলে এটা কি প্রক্রিয়া প্রত্যাগামী প্রক্রিয়া। ক্লিয়ার? এই ছিল হচ্ছে আমাদের এনট্রপি এবং তার প্রত্যাগামী প্রক্রিয়া নিয়ে এগুলোই পড়বা। ঠিক আছে, এগুলো থেকে তুমি সবগুলো সিকিউ পড়ে আসবা। ওকে, আর যেগুলো প্রবলেম হবে সেগুলো আমাকে বলবা, আমরা সেগুলো সলভ করে দিব। ঠিক আছে, আচ্ছা তাহলে এই পর্যন্ত থাক। আসসালামু আলাইকুম।